আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দিনাজপুর ৬ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ বুলবুল আহমেদ। চলুন তার সঙ্গে বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে একটু আলোচনা করি। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পজিটিভ টিভি এবং আপনাদের মিডিয়ার সবাইকে আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে আমরা আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনি এসেছেন, আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তো আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্ন পর্বে যাচ্ছি। তো বর্তমান চলমান ইস্যু যেটা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা চালানো অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তফসিল ঘোষণার পরে এমন একটি ঘটনা ঘটলো, এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সাক্ষাৎকারের শুরুতে দেশবাসী সহ পৃথিবীর সবার কাছে হাদী ভাইয়ের জন্য দোয়া চাই। সৃষ্টিকর্তা যাতে খুব দ্রুত হাদী ভাইকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরবর্তীতে আমি যেটা বলি, তফসিলের পরে আপনি জানেন যে ২৪শে গণ অভ্যুত্থান পরবর্তী সময় ফ্যাসিস্টকে যখন ছাত্র জনতা মিলিয়ে এই দেশের যাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল, যাদেরকে ফ্যাসিস্ট সরকার কণ্ঠ নালি চেপে ধরেছিল, সেটা যখন ছিন্ন হয়ে গেলেন, তখন এই যে হাদী সহ আমাদের দলের প্রেসিডেন্ট জনাব নুরুল হক নূর ভাই সহ যে ২৪ কোঠা সংস্কার আন্দোলন থেকে ১৮ থেকে এই যে একটা অগ্নিস্ফুলিঙ্গ আন্দোলনকে বাষ্পলিঙ্গের মতো জমিয়ে ২৪শে দেশকে স্বাধীন করলেন। আপনি এই কারণে এটা বলবো, হাদী ভাইকে আজকে মারার এই পরিকল্পনাটা নয়। আমি বলবো ঠিক ওটা ১৮ সালে হয়েছিল, বা ঠিক পরবর্তী যদি বলি ৫ই আগস্টের দিনে যেদিন পতন হয়ে গেছিল ফ্যাসিস্ট, ওই দিনই পরিকল্পনা করেছিল যে ওই হাদীকে মারতে হবে। এটা অবশ্যই আমাদের নির্বাচনকে ১ নম্বর টার্গেট বানচাল করার জন্য। এবং আমার দল থেকে গণ অধিকার পরিষদ থেকে আমি বলতে চাই, অলমোস্ট আমরা ২০০+ আসনে ক্যান্ডিডেট হিসেবে আমরা মাঠে কাজ করতেছি। যে কোনো মূল্যে কোনো অপশক্তি, কোনো ফ্যাসিস্টের কোনো শক্তি এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। ওনারা মনে করেছিল যে এক হাদীকে গুলি করেছি আর লক্ষ হাদী ঘুমিয়ে যাবে। আমি এখানে বিপরীত শব্দ বলবো, এক হাদীকে গুলি করিয়ে এই নির্বাচন বানচাল তো দূরের কথা, আরো লক্ষ লক্ষ হাদী এখানে সামনে রক্ত দেওয়ার জন্য বুক পেতিয়ে যাবে এবং নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। চমৎকার একটি উত্তর দিয়েছেন। এবার আমি আপনার সংসদীয় আসনে আসি। দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে জনগণের প্রতি আপনার পরিকল্পনায়, তো আমরা বিভিন্ন গ্রুপে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলাম, সেখান থেকে কিছু প্রশ্ন পেয়েছি। এই প্রশ্নটা আমাদের পাশাপাশি সাধারণ জনগণের দিনাজপুর ৬ আসনবাসীর, তো সেই প্রশ্নগুলো আমি আপনার সামনে উপস্থাপন করছি। তো প্রথম প্রশ্ন, বস্তিবাসী ও ভূমিহীনদের নিয়ে আপনার পরিকল্পনা কি থাকবে? চমৎকার একটা প্রশ্ন। যারা এই প্রশ্নটা আপনাদের কাছে এসেছে, যাদের মাধ্যমে, আমি প্রথমে তাদের সবাইকে আমার কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ভূমিহীন বলতে আমি এখানে একটা বিষয়কে একটু কনসেন্ট সরানোর জন্য বলবো। আমরা যেটা বুঝি ভূমিহীন মানে রাষ্ট্রের একটা আলাদা বোঝা, মানে রাষ্ট্র তাকে নিয়ে মনে হয় আলাদা একটা চিন্তা করেন। আমি এখানে একটু চিন্তাটাকে পাল্টে দিতে চাই। ভূমিহীন মানুষ মানে রাষ্ট্রহীন মানুষ, এই ধারণা আমি বলতে চাই না। এর বিপরীত শব্দ কি হবে? ডিজিটাল ভূমি জরিপে মাধ্যমে যে সমস্ত ভূমি জমিগুলো আছে, এই সমস্ত জমিগুলো থেকে খাস জমি আছে, এই সমস্ত জমিগুলো আমি ভূমি অফিস, আমার এই ৪ উপজেলায় যে অফিসাররা আছেন তাদের সঙ্গে বসবো, কথা বলবো, সেখান থেকে কোন জায়গায় কতটুকু কি পরিমাণ আছে সেটা ডিজিটাল জরিপের মাধ্যম এবং যেগুলো মাধ্যম আছে সেগুলো থেকে আমি বের করব। করার পরে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, সে এক্সাম্পল আমি বিরামপুরের কলেজ পাড়ায় এমন একটা জায়গা পেলাম, ভূমিহীন কতটা পরিবার আছে, আমার টিম এবং আমি সর্বশেষ নিজে সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে ওই পরিবারগুলোকে বের করব। স্বচ্ছ লটারির মাধ্যমে
আমি প্রতিটা কাজে চেষ্টা করব স্বচ্ছ নিজে উপস্থিত থেকে স্বচ্ছ লটারির মাধ্যমে সেখানে করা, প্রতিটি ঘরের সঙ্গে নিরাপদ পানির ব্যবস্থা করা, বিদ্যুৎ, একটি ছোট্ট সবজি বাগান, শুধু ঘর নয় জীবিকার ব্যবস্থা, সেলাই মেশিন সহ কর্মসংস্থানের জন্য ঘর দিলাম কিন্তু কর্মসংস্থানের জন্য কিছু করে দিতে পারলাম না, এটা তো হতে পারে না, জি, জি। তাই না? তো সেই ক্ষেত্রে আমি সেলাই, হাঁস মুরগি, ক্ষুদ্র ব্যবস্থা এবং উদ্যোক্তা হওয়ার জন্য, আপনি জানেন আমি একজন নিজে উদ্যোক্তা, জি। এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আমার আছে যে একজন উদ্যোক্তাকে স্কিল ডেভেলপ করতে কতটুকু করা দরকার, আলহামদুলিল্লাহ একটা নলেজ আছে সেই বিষয়ে আমি এগিয়ে যাওয়া, এবং সরকারের যে সমস্ত সুবিধাগুলো আছেন সেই জায়গাগুলো থেকে আমি চেষ্টা করব ক্ষুদ্র ঋণ যে বিষয়টা আছে, সরকারের অনেক ঋণ ব্যবস্থা থাকে, অর্থ ফান্ডের ভূমিহীন মানুষদের জন্য থাকে, হয়তো অনেকে জানে অনেকে জানে না, অনেকে যারা জানে মনে করে যে ঘুষ বা এমন কোনো কিছু একটা বা সুদের হারটা হয়তো বেশি থাকতে পারে, আমি সেই জায়গাটা থেকে বলবো একদম ফেয়ারলি সুদ মুক্ত তাদেরকে ঋণ দেওয়া এবং স্বচ্ছভাবে পুরো জিনিসটা বন্টন যাতে করতে পারে। আমি এটা শুধু এই কারণেই বলবো, লাস্ট আমি দয়া নয়, ওই ব্যক্তিরা যাতে অধিকার নিয়ে ওখানে বসবাস করতে পারে, ও যাতে সমাজের কাছে বলতে না পারে, বুঝতে না পারে যে আমি হচ্ছে ভূমিহীন মানে বোঝা, এটা না। আমার যেমন বাড়ি আছে, আপনার যেমন বাড়ি আছে, আপনি যেরকম মনোবল মনের ভিতরে একটা ফিলিংস নিয়ে বসবাস করেন, ঠিক সে ওই অধিকারটা নিয়ে বসবাস করবে এবং তার কর্মসংস্থানের জন্য এই বিষয়গুলো যেগুলো বললাম এর বাইরেও সিচুয়েশন অনুযায়ী যা আসবে সেগুলো তাদের বাচ্চাদের পড়াশোনার একটা ব্যাপার থাকবে। জি, হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি যেটি ছিল শিক্ষার মান উন্নয়নের বিষয়ে, শিক্ষার মান উন্নয়নে আপনার পরিকল্পনা কি থাকবে? চমৎকার গুলো প্রশ্ন আসতেছে আপনাদের কাছে, আমি অনেক ধন্যবাদ। এখানে আসলে এগুলো শুধু আমাদের প্রশ্ন না, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। দিনাজপুর 6 আসনের সাধারণ জনগণের প্রশ্ন। আমি কিছু পরিকল্পনা যদি এই বিষয়ে বলতে চাই, যেগুলো আমি বিভিন্ন জায়গায় টক শোতে বলতেছি, এবং একটা কথাই আমি বলছি যে আমি বুলবুল নতুন একজন প্রার্থী, নতুন একটা আমাদের দল গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর ভাইয়ের হাজারো নির্যাতনের পরে গড়ে ওঠা এই দলটা, আমরা কোনো কথার প্রতিশ্রুতি দিচ্ছি না কোথাও বাস্তবায়নের জন্য। শিক্ষা নিয়ে আমার যে পরিকল্পনাটা, সেটা নিয়ে আমি যদি করতে চাই, এই 4 উপজেলায় ইট পাথরের শুধু একটা বিল্ডিং ভবন, বড় একটা দেখা যাচ্ছে এটা কলেজ, এটা প্রাইমারি, এটা স্কুল, হ্যাঁ, এইটার বিষয়টা নয়। আমি হচ্ছে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান করতে চাই, একটা মানুষ যেখানে গড়বে, মডেল স্কুল অ্যান্ড কলেজ হবে, আধুনিক বিজ্ঞান ল্যাব ও আইটি ক্লাসের জন্য, আইসিটি ক্লাসের জন্য যে বিষয়গুলো আছে, শিক্ষক নিয়োগের ব্যাপারগুলো আছে, আমার একটা স্ট্রং টিম থাকবে এবং যেগুলোর মনিটরিং আমি নিজে করব এই কাজগুলোর জন্য। আরো যদি বিষয় আছে রাজনৈতিক ন্যায়, হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক প্রশিক্ষণ থাকবে। আমি দল করি, আমার দলের একজন কর্মী গিয়ে সে ওই বিষয়ে কোনো দক্ষতায় নেই, সে গিয়ে হঠাৎ বলতে পারে যে আমি এই বিষয়ে শিক্ষক মানে নিয়োগ দিতে চাই বা হতে চাই, এটা কোনো সুযোগ পাবে না সেখানে। দিনাজপুর 6 শিক্ষাবৃত্তি অন্যতম একটা বিষয় আছে। আমরা জানি ক্লাস 5 এর 8 এর শিক্ষাবৃত্তির বিষয়ে অনেক সরকারিভাবে একটা আছেন, বাট আমি চাবো আমার পরিকল্পনার মধ্যে কিছু বিষয় অ্যাড করার জন্য। সেটার মধ্যে হচ্ছে শিক্ষাবৃত্তি দিনাজপুর 6 আসনের জন্য করা, কারিগরি শিক্ষার বিস্তার, এসএসসি পরে স্কিল বেসড শিক্ষা, এসএসসি পড়ানোর পরে মানে পাশ করার পরে যারা পাশ করে, বিশেষ করে আমাদের এখন একটা চিন্তাধারা আছে, আমি এটা আপনার পরিবারে আছে, আমার পরিবারে আছে, যে ওকে কম্পিউটার শেখার জন্য একটা কম্পিউটার কোর্স করার জন্য কম্পিউটার ল্যাবে ভর্তি হয়, জি, ঠিক? জি, অবশ্যই। হয়তো 2500 টাকা 3000 টাকা একটা কিছু দেয়, ও 3 মাসে ওখানে যথেষ্ট শিখে, এরপরে সে যখন এইচএসসি তে চলে যায়, এর পরবর্তী সে কোনো আর এটার কোনো রিহার্সাল যখন থাকে না, তার যখন প্র্যাকটিস থাকে না, তো কি হয়, হ্যাঁ, সব ভুলে যায়, দেখা থাকে যায় না অনেকে কোনো কিছু। সার্টিফিকেট থাকে কিন্তু হ্যাঁ। কম্পিউটারের কাজে তো আমি লাস্ট আইসিটি, হ্যাঁ, ইলেকট্রিক্যাল, কৃষি প্রযুক্তি, আমার লক্ষ্য এই আসনের সন্তান যেন চাকরি খোঁজে না, ওকে এমন ভাবে স্কিল ডেভেলপ হবে চাকরি ওকে খুঁজে নেবে। এই হচ্ছে আমার মূল শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা। এর পরবর্তীতে লাস্ট এটা বলি, এই অত্র এলাকার শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন, শ্রদ্ধাভাজন যে সমস্ত টিচাররা আছেন, তাদেরকে নিয়ে আমার একটা বোর্ড কমিটি থাকবে এবং তাদের কাছ থেকে মূল্যায়ন পরামর্শ নিয়ে আমি আগামীতে কাজে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে গিয়েছি। তো দর্শক, আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে কমেন্টে করেছিলেন বা বিভিন্ন গ্রুপে বিভিন্ন মাধ্যম থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে, আপনাদের প্রশ্নগুলোই আমি আমাদের বুলবুল ভাইয়ের কাছে আমি তুলে ধরছি, উপস্থাপন করছি এবং তার পরিকল্পনাগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমরা দেখি যে আমাদের এই যে দিনাজপুর 6 বিরামপুর,
নবাবগঞ্জ, হিলি, আপনার হচ্ছে ঘোড়াঘাট, যে স্বাস্থ্য ব্যবস্থাটা, যে আমরা সরকারি সেবা, হাসপাতাল আছে কিন্তু সরকারি সেবা থেকে আমরা অনেকটা বলা যায় বঞ্চিত, বা অনেক সময় আমরা হয়রানি হয়ে থাকি বিভিন্ন বিষয়ে। তো এই বিষয়টাতে আপনার মানে পরিকল্পনাটা কি স্বাস্থ্য খাত উন্নয়নের? চমৎকার প্রশ্ন। আমি এই বিষয়ে আমার প্রথমত আমি একটা বলি যে আমি প্রায় অলমোস্ট 10 বছর বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা বা স্বাস্থ্যের উপরে বিভিন্ন বিষয়ে, রোড সেফটি, রোড সাইড হাইওয়ে, হ্যাঁ, এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়, এগুলো নিয়ে আমি কাজ করে আসতেছিলাম একটা প্রতিষ্ঠান বা এনজিওর মাধ্যমে। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গাগুলো থেকে আমার এই বিষয়ে কিছুটা জ্ঞান আছে। তার মধ্যে থেকে আমি যদি কিছু বলতে চাই, হাসপাতাল আছে, ডাক্তার নেই। সরকারি হাসপাতালে এটা একটা বড় রোগ ব্যাধি, ঠিক না? জি জি। বড় একটা ব্যাধি। আপনি যে রুগীকে নিয়ে যান, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে ডাক্তার নাই, ডাক্তার আছে তো আবার অ্যাসিস্ট্যান্ট নাই, অ্যাসিস্ট্যান্ট আছে ডাক্তার নাই। এই বিষয়গুলো 4 উপজেলায় আমি যেটা করতে চাবো বা করব, আল্লাহ যদি আমাকে ওই তৌফিকটা দেয় কোনো এক সময়, 24 ঘন্টা জরুরি স্বাস্থ্য সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আবাসিক ডাক্তার নিশ্চিতকরণ, আল্ট্রাসাউন্ড, এক্স-রে, ডায়াগনস্টিক সুবিধা, ইউনিয়ন পর্যায়ে মাসে অন্তত একদিন একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প থাকবে। আচ্ছা। আমার এই 6 আসনে প্রায় 27টার মতো ইউনিয়ন আছে। প্রতিটা ইউনিয়নে অন্তত মাসে একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প থাকবে আমার পক্ষ থেকে। এটা এই বিষয় আছে। ইউনিয়ন পর্যায়ে আছে মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ প্রসবের জন্য। এই যে এখন একটা বিষয় আছে নিরাপদ প্রসব নিয়ে যদি কিছু কথা বলতে চাই, আপনারা জানেন যে আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোনেরা যখন ডেলিভারি পর্যায়ে চলে যায়, তখন তার মাথায় প্রথম চিন্তাটাই হয়, না জানি কোন সময় ব্যথাটা উঠবে আর কোন সময় কোন ক্লিনিকে গিয়ে ঢুকবো আর ডাইরেক্ট বলবে যে কাটো। হ্যাঁ, একদম সোজা ভাবে বললাম বিষয়টা। এই যে আমাদের একটা প্রসব, বাচ্চা সিজারে ডেলিভারি করার পরে আপনি দেখেন যে কতটুকু একটা মায়ের ক্ষতি হয়। নর্মাল ডেলিভারি নিয়ে কেন হয় না? আমি প্রথমত যে বিষয়টা করব, এই নর্মাল প্রসবের জন্য আমি সর্বোচ্চভাবে চেষ্টা দিব, অন্ততপক্ষে এই বিষয়ে সচেতনতার জন্য একটা ক্যাম্প পরিচালনা করাবো, মাদের মধ্যে সচেতনতার জন্য ক্যাম্প পরিচালনা করাবো, এবং রোগী যেন মানে ঢাকাতে যাওয়ার চিন্তাটা প্রথমে না করে। আমার এই 6 আসনবাসীর এই চিন্তাটা যাতে করে যে আমার রোগী হয়েছে, কোন একটা জ্বর হলো, জ্বরটা বেশি হয়ে যাচ্ছে, হাসপাতাল হচ্ছে না, কারণ ওই যে হাসপাতাল আছে, ডাক্তার নেই। জি জি জি। বাস্তবায়নের জন্য যা করার সেটা করব, কারণ আমরা বাস্তবতার জন্যই লড়াই করার জন্য আজকে ফ্যাসিস্টকে বিদায় করে এই নতুন বাংলাদেশে রাজনীতিতে এসেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কৃষি, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আমাদের দেশে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে কৃষকরা যে তাদের পরিশ্রম, তারা এত কষ্ট করে ফসল ফলায়, কিন্তু তাদের পরিশ্রমের সঠিক ন্যায্য দাম তারা কিন্তু পায় না। আবার তাদের যে উৎপাদিত ফসল সেটা যে সংরক্ষণ করবে সেরকম কোলেস্টেরল বা হিমাগার 6 আসনে তারা পায় না, বা এই সুবিধা থেকে তারা বঞ্চিত বলা যায়। তো দিনাজপুর 6 কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম ও সংরক্ষণে আপনার পরিকল্পনা কি থাকবে? এই বিষয়ে প্রথমত আমি দুটো বিষয়কে বেশি হাইলাইট করতে চাই, এবং এটা অবশ্যই করার জন্য আমি এমপি হই অথবা না হই, জি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি খুব জোরালো ভাবে আলোচনা চালাবো। আজকে আপনার মাধ্যমে জানাচ্ছি দুটো বিষয়। সেটা হলো আমার এই বৃহত্তম 6 আসন তথা 4টা উপজেলা, বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর এবং নবাবগঞ্জে সরকারি বেসরকারি অনেক জায়গা আছে, অনেক ব্যবসায়ী শিল্পপতি মানুষরা এখানে বসবাস করেন। নিজেরা উদ্যোগ নিলেও একটা হিমসাগর যে বিষয়গুলো আছে, হিমাগার যে বিষয়গুলো আছে, সংরক্ষণ কেন্দ্র আছে, সেগুলো সরকারি ভাবে প্রথমত উদ্যোগ নিব, একটা অন্তত এই এলাকায় এই 4 থানার মধ্যে একটা হিমাগার নির্মাণ করা। পাশাপাশি যদি আমি না পারি সরকারি ভাবে, তাহলে এই এলাকায় যারা সরকারি প্রতিষ্ঠান আছে, শিল্পপতি মানুষরা আছেন, যে সমস্ত ভাইয়েরা আছেন, তাদেরকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরবো, আপনি একটু আসেন এদিকে। এখন আমাদের কেন আসে না, যদি এখন প্রশ্ন হলো যে এতদিন কেন আসেন, আমি এখানে বলতে চাই যে তারা কিছু করতে গেলেই আমাদের টেন্ডেন্সিতে একটা আছে যে হয়তো কোনো জায়গায় থোক বরাদ্দ বাবদে এত % দিতে হবে। আমি তাদেরকে শতভাগ নিশ্চয়তা দিব যে আমার এই 4 আসনে আপনি জনকল্যাণমূলক কোনো কাজের জন্য যখন আসতে চাবেন, কর্মসংস্থানের জন্য কোনো কিছু করতে আসতে চাবেন,
একদম ওপেন দরজা থাকবে, এই জিনিসটা থাকবে না হাতে। 2 নম্বর হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হলো ডিজিটাল কৃষক কার্ড। আপনি ভালো করে জানেন যে সরকারি কৃষি অফিস থেকে হিউজ পরিমাণ সার, বিভিন্ন কীটনাশক এবং বীজ সংরক্ষণ অনেক কিছু বিলি করা হয়, জি ঠিক না? আপনি তো জানেন জি এটা। জি জি সরকারি ভাবে হিউজ পরিমাণ দিয়ে থাকে। এখন আপনি যদি আপনাকে একটা বিষয় জানতে মানে প্রশ্ন করে যে আমাদের মারা যারা বিধবা কার্ড নেয়, বয়স্ক ভাতা পায়, জি হ্যাঁ, কাবিকার কার্ড নেয়, এই জিনিসগুলোর জন্য কি হয়, একটা পাড়া বাড়িতে একটা কার্ড আছে, তাহলে এই কার্ডটার জন্য তারা কি ওই কার্ডটা দেখালে মানে কি এটা যে সরকারি ভাবে সিলেক্ট করে ব্যক্তিটা, জি তাই নাকি? জি অবশ্যই। তাহলে কেন এখানে কৃষক কার্ড থাকবে না? হতে পারে কি না? জি অবশ্যই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কৃষক কার্ডটার জন্য আমি এমপি না হলেও যারা প্রতিনিধি থাকবে তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিব। ন্যায্য দাম যদি আমি সংরক্ষণ করার জন্য একটা হিমাগার নির্মাণ করতে পারি, তাহলে কৃষক কিন্তু আর ওই জিনিসটা হচ্ছে না যে আমার ফসলটা 2 দিন পরে নষ্ট হয়ে যাচ্ছে, জি জি অবশ্যই। তাই না? এটা থাকবে। ন্যায্য মানে দামের জন্য আমাদের একটা চিরাচরিত শব্দ আছে যে সিন্ডিকেট। সিন্ডিকেট। আমরা কারো একটা টাকা নিয়ে নির্বাচনে আসতেছি না, হ্যাঁ, যে আমরা কারো কাছে দায়বদ্ধ থাকব। জনগণের ভালোবাসায় আজকে এই পর্যন্ত আমরা একটা দল হয়ে যে পরিমাণ মানুষের ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসার মূল্যটা শুধু তাদের কাজের মূল্য দিয়ে দিতে চাই, কোনো অর্থের বিনিময় না। সেই ক্ষেত্রে আমি এটা করব। ভর্তুকি বিষয়টা নিয়ে থাকবো, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, হ্যাঁ, স্থানীয় কর্মসংস্থান। সর্বশেষে আমি যে বিষয়গুলো বললাম কৃষি নিয়ে, একটা ছোট্ট স্লোগান যদি বলি, আমার মা, আমার বাবা, আমার যারা চাচারা এই যে অক্লান্ত পরিশ্রম করে ফসলটাকে ফলিয়ে হাতের নাগালে আমার মুখের সামনে ভাতটা দেয় উঠিয়ে, এই মানুষগুলো যদি বাঁচে তাহলে দেশটা বাঁচবে। অর্থাৎ কৃষককে যদি আমি সুস্থভাবে রাখতে পারি, তাহলে আমার শিক্ষা, স্বাস্থ্য এবার যে কোনো সাবজেক্ট আছে, পেটে সব ঠিক তো সব ঠিক। জি আপনি দোয়া করবেন আমি যাতে ওই বিষয়গুলো সঠিকভাবে করতে পারি। আচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে দিনাজপুর 6 তথা 4 উপজেলার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নে আপনার মহাপরিকল্পনাগুলো কি, এ সম্পর্কে একটু যদি বলতেন। চমৎকার বিষয়। অ্যাকচুয়ালি সবকিছু নতুন নতুন, আমরাও নতুন। মহাপরিকল্পনার মধ্যে অনেক কিছু থাকবে, তারপরেও কিছু বিষয় মাথায় আছে এবং সেগুলো নিয়ে আমরা আসছি তরুণ সমাজ। আমি উল্লেখযোগ্য কিছু বিষয় উল্লেখ করতে চাই। 1 নম্বরে হচ্ছে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট এবং হাকিমপুর 4টা আলাদা চরিত্র, এই 4টা উপজেলা আছে। কিন্তু আমি এই 4 উপজেলাকে 4টা আলাদা হবে সবসময় যে একটা চিন্তা ভাবনা, ওটা ওই উপজেলা হিসাব বাদ, সেটা না। আমার শিল্প এবং উন্নয়নের বিষয় নিয়ে যে পরিকল্পনাটা, সম্মিলিত ভবিষ্যৎ আমি একটা গড়ার জন্য 4 উপজেলার মানুষ যত স্বপ্ন দেখে যে আমরা এখন কিছু করতে পারি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, জাস্ট একটা উদাহরণের জন্য, আজ থেকে 1 বছর আগে সরকার পতন পরবর্তী সময় 24-এর বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে আজকে মানুষ যেভাবে স্বপ্ন দেখে, আজকে বাংলাদেশ ফুটবল টিম বিশ্বকাপ না যে কোনো একটা দেশের সঙ্গে যখন খেলতে যাচ্ছে, তখন ওই বিরামপুরে কিন্তু আপনারা এটা চেষ্টা করে প্রজেক্টর লাগিয়ে খেলাটা দেখতে কি, কারণ ওখানে হামজা আছে বা খেলার মানচিত্রটা পাল্টে গিয়েছে। আমি ঠিক এটা উদাহরণ এই কারণে দিলাম, এমন কিছু পরিকল্পনা এখানে বাস্তবায়নের জন্য নিব 4 উপজেলা মানুষ যাতে একে আরেকজন বুঝতে মানে বলতে না পারে ও এটা বিরামপুর খেলে উন্নয়ন, আমরা তো ঘোড়াঘাট পিছিয়ে আছে, বাট ঘোড়াঘাটে মানুষ ফিল করবে যে তার উন্নয়ন হচ্ছে। সেই ক্ষেত্রে আমি কিছু বাস্তবায়নের জন্য যদি কথা বলতে চাই, জেলা বাস্তবায়নের প্রস্তুতি আছে, শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র, হ্যাঁ, নবাবগঞ্জ কৃষি ও কৃষিবিদ শিল্পাঞ্চলন। হাকিমপুরে যদি বলি, আমি হাকিমপুরে আছে হচ্ছে স্থল কেন্দ্রিক আমাদের অর্থনৈতিক একটা পোর্ট আছে হেলিতে, হ্যাঁ, এই পোর্টটাকে লজিস্টিক বাস্তবায়ন করতে, এই পোর্টকে কিভাবে যথাযথ মূল্য দিয়ে এবং পোর্টের যে সমস্ত ইম্পোর্ট আউটপুটের যে বিষয়গুলো আছে খুব সঠিকভাবে পর্যবেক্ষণ করে, এই আমার 4 উপজেলার জন্য 6 আসনের বড় একটা রাষ্ট্রীয় খাত তো আমি এখান থেকে পাবো। জি অবশ্যই। হ্যাঁ, তাহলে এই পথকে যোগ্যভাবে আমি এটাকে পরিচালনার জন্য যা করা দরকার সর্বোচ্চ করব এটা। এবং এখান থেকে আমি যদি আমার এই 6 আসন চালানোর একটা মেইন খোরাক যদি পাই, আমার ওই ঘোড়াঘাটের ওই গোবিন্দগঞ্জের পাশে যে বসে আছে যে ভাইটা, সে যদি এই পোর্টের একটা অংশ, রাষ্ট্রীয় অংশ যদি সে যদি তার অংশতে যায়,
সে কি খুশি হবে কিনা? জি অবশ্যই। আমি ঠিক এই বিষয়টা বলি, পর্যটন এবং উন্নয়ন শিল্প কেন্দ্রের ব্যাপারগুলো আছে, এবং এটা হবে সমন্বিত উন্নয়ন। হ্যাঁ, পিছিয়ে কেউ থাকবে না। তার মধ্যে আর দুই একটা জিনিস অ্যাড করতে চাই, করা যাবে? জি করেন। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আমার 4 উপজেলায় বেশ কিছু পর্যটক জায়গা আছে। জি আপনি জানেন যে বৃহত্তম একটা আমাদের ফরেস্ট বন আছে। এই বনটাকে আধুনিকায়নের জন্য একটি পিকনিক স্পটের একটা ব্যাপার আমরা করতে পারি। বিগত সময় সরকার একটা কাজ করেছিলেন, হয়তো মানুষের কিছুটা বিনোদন দিতে পেরেছিলেন। আমরাও গিয়েছিলাম যে আশুরের বিলে, নবাবগঞ্জে আশুরের বিলে। কাঠের ব্রিজ একটা হয়েছিল, আপনারা জানেন। এই সামান্য একটা ব্রিজ যদি মানুষের আনন্দের জন্য এত কিছু করতে পারে, তাহলে আমার এই বৃহত্তম বনকে শিল্পাঞ্চলের জন্য এবং পর্যটক কেন্দ্র যদি হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে কি আমার এই 6 আসনে সারা দেশ থেকে মানুষ আসবে কিনা? জি অবশ্যই আসবে। এই যে মানুষগুলো আসবে, এখানে যারা কর্মসংস্থান কাজ করবে, তারা কি আমার ওই বাইরে থেকে আসবে নাকি আমার 6 আসনে থাকবে? 6 আসন থেকে হবে। এই বিরামপুরের ভাই 10টা থাকবে, ওই 4 উপজেলা থেকে 10 জন 40 জন মানুষ যে যদি 40টা ওই পর্যটক কেন্দ্র আমি একটা ব্যবসা করার জন্য সুবিধা করে দেই, উন্নয়নটা আমার হবে। এইগুলো ব্যাপারগুলো আছে। শিক্ষা স্বাস্থ্য সবগুলো তো বললামই আলাদাভাবে। তবে পর্যটক কেন্দ্রের জন্য আমাদের এখানে যে সমস্ত বিষয়গুলো আছে, সীতারকোট বিহার একটা আছে, ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটা আসলে কয়জন চিনি আমরা বলেন তো? না, এটা প্রায় তাই নাকি? অনেকে ভুলে গেছে, এটার ইতিহাস এখনকার প্রজন্মকে বলতে গেলে বলতে পারবেন বলতে পারবে না, কিন্তু এটা ঐতিহ্যবাহী একটা স্থান। জি আমি দেখলাম যে নবাবগঞ্জ প্রশাসন অলরেডি ওখানকে এটাকে একটু ভালোভাবে আরো করার জন্য কিছু কাজ হাতে নিয়েছেন উনি। আমি ওনাকে স্যালুট জানাই, এবং ওনার অসমাপ্ত বা পরবর্তী যদি কখনো সুযোগ হয় এবং ওনার যদি কোনো বিষয় থাকে, সহযোগিতা বা পরামর্শ যদি লাগে, আমি আমার দরজা ওপেন খোলা এবং আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী। এটা আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। সর্বশেষ প্রশ্ন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ প্রশ্নটা হচ্ছে যে আমাদের 4 থানার 4 উপজেলার প্রাণের দাবি দিনাজপুর বিরামপুর জেলা নিয়ে। তো আপনারা দেখে আসছেন যে অতীতে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এই বিষয়টা নিয়ে। তো প্রতিবারে আমরা দেখি যে নির্বাচন আসলে এই জেলার বিষয়টা প্রত্যেকটা সংসদ সদস্য প্রার্থী খুব মানে ভালোভাবে প্রচার করেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বিষয়টা নিয়ে দেখব, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এই বিষয়টা নিয়ে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। তো আপনি নির্বাচিত হলে জনগণের প্রাণের দাবি বিরামপুর জেলা বাস্তবায়নে মহান জাতীয় সংসদে আপনার ভূমিকাটা কেমন থাকবে? মানে আপনার প্রশ্নটা শোনার সঙ্গে আমার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে, জি। কারণ এই জেলা বাস্তবায়ন বিগত অনেক বছর ধরেই এই বিরামপুরে তথা এই 4 থানায় অনেক সমাবেশ হয়েছে, তাই না? জি অনেক সমাবেশ হয়েছে, অনেক আলোচনা হয়েছে, খুব জোরালো কিছু হয়, কিন্তু কেন জানি কোনো একটা জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। জি এই বিষয়ে প্রথম আমি যেটা বলতে চাই, বিরামপুর জেলা হবে, বিরামপুরে জেলা হবে। এটা 4 থানা হতে পারে, পার্শ্ববর্তী আমাদের 2টা উপজেলা আছে, পার্বতীপুর আছে, ফুলবাড়ি আছে, 6 থানায় মিলে একটা জেলা কিন্তু অনায়াসে করা যায়। জি বৃহত্তম দিনাজপুর 13টা উপজেলা, এটা কিন্তু 4টিখানি কম না, বাংলাদেশে খুব কম আছে জি। এত বড় জেলা। এবং ভৌগোলিক দিক থেকে যদি আমরা বলি, আমরা বর্তমান যেখানে বসে আছি বিরামপুরে, এখান থেকে জেলার দূরত্ব অলমোস্ট প্রায় 60 কিলো। জি যদি আমি ওই ঘোড়াঘাটের মাথা থেকে চিন্তা করি, তাহলে 100 কিলো। জি হ্যাঁ, তাহলে একটা মানুষ এত দূর পর্যন্ত যায়। আমার প্রথম এটার উত্তর হচ্ছে বিরামপুর জেলা হবে, এই বিশ্বাস, এই আস্থাটা আমি ধারণ করেই সংসদে যাবো ইনশাল্লাহ। আচ্ছা এবং সেটার জন্য কি যা করণীয় যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে জাতীয় সংসদে জোরালো হবে তথ্য, কেন জেলাটা হবে, ভৌগোলিক দিকের বিষয়টা নিয়ে আলোচনা হবে, ভোটারের বিষয়টা নিয়ে আলোচনাটা হবে, এখানে মানুষের জনপ্রিয়তার বিষয়টা নিয়ে আলোচনা হবে, কতগুলো মানুষ জনসংখ্যা আছে এখানে। এই যে 60 কিলো, ওই যে 100 কিলো পথ পাড়ি দিয়ে জেলার একটা কাজের জন্য আমার একটা কৃষককে সকালবেলা ফজরের সময় উঠে যেতে হয়, এটা নিয়ে আমার একটা জোরালো আলোচনা সংসদে থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে সমস্ত বিষয়, যে মন্ত্রণালয়গুলো জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে থাকেন, প্রতিটা মন্ত্রণালয়ে জনপ্রশাসন থেকে সব জায়গায় আমার জোরালো একটা অল টাইম আলোচনা থাকবে। এটা এমন নয় যে আমি আজকে আলোচনা করে আসলাম নিভিয়ে গেলাম, সেটা না। আমি যদি খুব বেশি কিছু না বলি, অন্তত মাসে
ব্যস্ততা যত থাকবে একবার করে হলেও সশরীরে না পারলে ফোনে আমি ওই মন্ত্রণালয়ের আপডেট নেব, এটা একটা ব্যাপার নেব। রাজনৈতিক ব্যঙ্গ না, আমি অনুরোধ করে বলছি, 6 আসনে অনেক সম্মানিত ক্যান্ডিডেটরা এখানে আছেন বর্তমানে, আমি সবাইকে শ্রদ্ধার সঙ্গে রেখেই কথা বলি, আপনারাও এই বিষয়টা নিয়ে জোরালো ভূমিকা রাখবেন। জাহিদ স্যার আছেন, আমাদের আনোয়ার ভাই আছেন জামাত থেকে, বিএনপি থেকে জাহিদ স্যার আছেন, আরো যারা অন্যান্য দলগুলো আছেন। এটা আসলে আমরা একটু দয়া করে কেউ ব্যঙ্গ করব না, রাজনৈতিক জায়গা থেকে কোনো ব্যঙ্গ ভাবে না করি যে ও এই দল এই ব্যক্তি এইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছে বা আমরা এটাকে বিপরীত নিব, এটা না। আমি এখানে করতে চাই ব্যঙ্গ শব্দটাকে অ্যাভয়েড করি। সর্বদলীয় এই 6 আসনে রাজনৈতিক একটা ঐক্য চাই, জনস্বার্থের ঐক্য, জি জনস্বার্থের ঐক্যটা আমি চাই এখানে। এখানে কোনো রাজনৈতিক যাতে মতভেদ না থাকে, ঠিক আছে? সর্বদলীয় আন্দোলন, যে ব্যানারটা হবে জেলা চাই, ওই ব্যানারে আমি গণ অধিকার পরিষদ বিভিন্নুর হক নূর ভাইয়ের পক্ষে যে ব্যানারটার সামনে দাঁড়াবো, ওই বিএনপি থেকে ডক্টর জাহিদ স্যার আসবেন, ওই জামাত থেকে আনোয়ার ভাই আসবেন, হ্যাঁ, অন্যান্য যারা জনপ্রতিনিধিত্ব করতেছেন তারা সবাই যাতে, আমি আশা করি পরবর্তীতে যেই রেজাল্টে আসুক, এই আন্দোলনে প্রত্যেককে যাতে ব্যানারটার সামনে দাঁড়াতে পারে বা আসে, বা আমি যদি যেতে পারি আমি নিজে তাদেরকে প্রয়োজন হলে বাসা থেকে ডেকে নিয়ে আসবো, যে এটা আমার দাবি না, এটা আপনারও দাবি। জি এটা একটা ব্যাপার ছিল। সর্বদলীয় আন্দোলন এবং ঐক্যের জন্য জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে যে সমস্ত বিষয়গুলো দরকার, মন্ত্রণালয় থেকে শুরু করে সংসদ, যে বিষয়গুলো বললাম, ইনশাল্লাহ কাজে প্রমাণিত হবে, দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো দর্শক, আপনাদের কিছু জানার প্রশ্ন যেগুলো আমাদের কাছে আপনারা দিয়েছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিনাজপুর 6 আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ বুলবুল আহমেদ ভাইয়ের কাছে আমরা জানার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি সরি টু সে মাঝখানে একটা ছোট্ট বিষয় করি, সেটা হচ্ছে যে ভোট চাওয়া এবং বিষয়টা, জি যেহেতু নির্বাচন কেন্দ্রিক টকসভা আলোচনাটা হচ্ছে এখানে, আমি আমার প্রচারণায় একটা শব্দ কিন্তু বলতেছি সব জায়গায়, জি সেটা হচ্ছে কথার কোনো ফুলঝুরি না। আমি গত সপ্তাহে একটা রাত্রেবেলা না, আমরা একটা কর্মী সভায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটা কাজ করেছি, সেটা হলো নামাজ, ঠিক আমি যে সময়টা দিয়ে গিয়ে বসলাম, ওখানে এসে আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে গেলাম। এই অস্থায়ী একটা মসজিদ, বড় একটা বাজার, কিন্তু টিউবওয়েলে যখন উজু করতে গেছি, জি মান্দাতা আমলের ওই যে শ্যালো মিশিং এর সঙ্গে যে ছোট্ট পাইপের কলগুলো, জি জি এলে একটা লাগানো আছে, যেটা চাপতে গিয়ে আমারই মানে ভয় করতেছে যে কখন হাতটা পিছলে আমি পড়ে যাই। আমি ওখানে বলেছিলাম যে আপনাদের এই কলটা সমস্যা হয় কিনা, এবং সেখান থেকে বাস্তবায়নের লক্ষ্যে পরের দিনে আমার পক্ষ থেকে একটা কল ওখানে স্থাপন করে দিয়েছিলাম। জি আমি কেন কথাটা বললাম, আমি দিয়েছি সেটার জন্য না, নেতারা ওখানকার ব্যক্তিরা যখন আমাদের কলটা নিতে আসে, তখন তারা একটা স্লোগান দিয়েছিল, এই ভ্যাত ধারণাটা আমি পাল্টে দিতে চাই, সেটা হলো ওই নেতারা বক্তব্যতে ফুল ঝুড়ি দিয়ে যায়, আপনারা যান কল দিবা না, এক কাপ লাল চা খাওয়া হয়তো বিদায় দিবে, কিন্তু তারা যখন কলটা পেয়েছে, জি জড়িয়ে ধরে আবেগে একটা ইমোশন হয়ে গিয়েছিল। অবশ্যই। আমরা কথায় নয়, আমরা ভোট চাচ্ছি আপনার অধিকার বাস্তবায়ন করার জন্য, ট্রাক মার্কায় ভোট চাচ্ছি আপনার অধিকার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, ট্রাক মার্কায় ভোট চাচ্ছি আপনার যে ন্যায্য অধিকারগুলো আছে সেগুলোকে স্বপ্ন নয়, সঠিক মূল্যায়নের সঙ্গে সম্মানের সঙ্গে আপনি যাতে এটা আদায় করতে পারেন, সেটা পূরণের জন্য ট্রাক মার্কায় আমি ভোট চাচ্ছি। এবং সর্বোপরি এই হাদি ভাই থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন, সফল গণতন্ত্রের অন্যতম মাদার অফ গণতন্ত্রের মা যাকে বলা হচ্ছে, এবং আপসের নেত্রী, ওনার নামের পিছনে অনেকগুলো বিশেষায়িত দেওয়া যায়, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উনি একজন বাংলাদেশ, জি তাই না? আজকে দীর্ঘদিন উনি হসপিটালে আছেন। আমি দেশবাসীর কাছে ওনার জন্য, হাদি ভাইয়ের জন্য, এবং আমাদের নূর ভাই গুরুতর অসুস্থ হয়ে এখনো পুরোপুরি সুস্থ না, প্রত্যেকের জন্য, রাজনৈতিক যে সমস্ত ওই লেভেলের মানুষরা আছেন,
সর্বমহল দেশবাসীর জন্য দোয়া চাই, বিশেষ করে খালেদা জিয়ার জন্য এবং হাদি ভাইয়ের জন্য, যাতে দেশবাসীর কাছে দোয়া চাই দ্রুত সুস্থ করে, যাতে আল্লাহ তাদেরকে আমাদের মধ্যে আবারও তাদের ওই কথাটা যাতে শোনার তৌফিক দেয়। এই কথা আমার আজকে শেষ কথা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সেই সাথে নতুন কোনো অতিথিকে নিয়ে আসছি আমরা।